জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি মুন্নাফ রশিদ। গত বছর ৫ আগস্টে রাজধানীর চাংখারপুল এলাকায় শিক্ষার্থী আনাস সহ ৬ জনকে হত্যার ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। এর মধ্য দিয়ে জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধে প্রথম কোনো মামলার অভিযোগপত্র দাখিল করা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ৬ মাস ১৩ দিন সময় নিয়ে ৯০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ৩ জন গ্রেপ্তার আছে। শেখ হাসিনার নির্দেশে পুলিশ গুলি চালিয়ে ছাত্র জনতাকে হত্যা করেছে বলে তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। জবানবন্দি নেওয়া হয়েছে ৭৯ জন সাক্ষীর, ১৯টি ভিডিও এবং ২টি অডিও দেয়া হয়েছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এ তথ্য জানান। টপ কমান্ডার এবং সরাসরি সম্পৃক্ত তাদেরকে বিচারের আওতায় আনব। যদি এখানে আপনি সব পুলিশকে বিচারের আওতায় আনেন তাহলে কখনোই এটা জাস্টিস হবে না বলে আমরা মনে করি, বা এটা প্র্যাকটিক্যাল না। সরাসরি সম্পৃক্ত যারা তারা এবং তাদের সুপিরিয়র কমান্ডারদেরকে বিচারের আওতায় আমরা আনছি। সে কারণেই ৮ জনকে আইডেন্টিফাই করা হয়েছে। আরও যে সমস্ত ঘটনা ঘটেছে সেগুলোর জন্য তদন্ত অব্যাহত আছে। প্রাইম এশিয়ার শিক্ষার্থী পারভেজ হত্যা মামলায় ৩ জনকে ৭ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে বলেন, এই ঘটনায় তাদের প্রাথমিকভাবে সম্পৃক্ততা পাওয়া গেছে। শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিরীহ যুবককে হত্যার এই ঘটনাকে অমানবিক বলছেন বিচারক। যদিও পারভেজ হত্যায় তারা জড়িত নয় বলে দাবি করেন আসামি পক্ষের আইনজীবীরা। গেল শনিবার সকাল ১০টার দিকে জাহিদুল এবং আরও কয়েকজন ক্যাম্পাসে আড্ডা দিচ্ছিলেন। ঠিক তখন আরেক দল শিক্ষার্থী এসে বলেন তারা নারী শিক্ষার্থীদের উদ্দেশ্য করে হাসাহাসি করছিলেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ড শুরু হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হস্তক্ষেপে বিষয়টি সমাধান হয়। তবে এর কয়েক ঘন্টা পরেই জাহিদুল ছুরিকাঘাতে নিহত হন। এর ৩ জনে কেউই কিন্তু ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র না, কিন্তু ৩ জনকে এই সিসিটিভিতে এবং বিভিন্ন তদন্তকারী কর্মকর্তা বিভিন্ন ডিভাইস এবং কনভারসেশনে তাদেরকে পাওয়া যায়। এই মামলার যে মূল আসামি মাহাতি এবং মেহরাজ এবং পিয়াস, এদের সঙ্গে এরা বনানী বিদ্যানিকেতন হাই স্কুলে লেখাপড়া করতো। এটা তাদের আজকের যে অ্যারেঞ্জমেন্টটা দেখলাম, যে হত্যা করার জন্য তাকে যেভাবে প্রি প্ল্যান করা হয়েছে, তাতে বোঝা যাচ্ছে যে এটা খুবই তুচ্ছ ঘটনা নয়। এর মধ্যে একটা পরিকল্পনা বা এর মধ্যে একটা তাদের নীল নকশাও ছিল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ তার পরিবারের ১০ জনের জাতীয় পরিচয়পত্র লক করেছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ। গত ১৬ ফেব্রুয়ারি তাদের পরিচয়পত্রের কার্যকারিতা স্থগিত করা হলেও আজ সোমবার বিষয়টি প্রকাশ হয়। শেখ হাসিনা ছাড়াও স্থগিত করা হয়েছে ছেলে সজীব অজেদ জয়, মেয়ে সাইমা অজেদ পুতুল, বোন রেহানা সিদ্দিক, বোনের মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক, বোনের ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের এনআইডি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকও আছেন এ তালিকায়, যিনি শেখ রেহানার দেবর। এছাড়া তারিক আহমেদ সিদ্দিকের স্ত্রী শাহিন সিদ্দিক এবং তাদের মেয়ে বুশরা সিদ্দিকের এনআইডিও স্থগিত করা হয়েছে। ইসির কর্মকর্তারা জানায়, লক করা এনআইডি আর ব্যবহার করা যায় না। অর্থ পাচারের অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। এজন্য কমিটিও গঠন করেছে সংস্থাটি। শেয়ার বাজার কেলেঙ্কারি, জুয়া ও স্বর্ণ চোরাচালানের সঙ্গে সম্পৃক্ততা, প্রতারণার মাধ্যমে কাঁকড়া ব্যবসায়ীদের অর্থ আত্মসাৎ, ক্রিকেট খেলায় দুর্নীতি ও অর্থ পাচারের মতো গুরুতর অভিযোগ আছে তার বিরুদ্ধে। এসব অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এজন্য ২ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। গত বছরের ৮ নভেম্বর সাকিব আল হাসানের ব্যাংক হিসাব জব্দ করার কথা জানায় বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। সাকিব আল হাসানের বিরুদ্ধে একটি হত্যা মামলাও রয়েছে।
শিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রণহক শিকদারের নামে থাকা পূর্বাচলে 100 একর জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র জজ মোহাম্মদ জাকির হোসেন এই আদেশ দেন। দুদকের আবেদন থেকে জানা যায়, দুদকের অনুসন্ধানে পূর্বাচল নতুন শহর প্রকল্পের 19 নম্বর সেক্টরের 100 একর জমি রণহক শিকদারের মালিকানাধীন প্রতিষ্ঠান পাওয়ার প্যাক হোল্ডিংয়ের নামে বরাদ্দ দেওয়া হয়েছে। এই জমিতে 100 থেকে 142 তলা আইকনিক টাওয়ার নির্মাণ করার অনুমোদন দেয় রাজুক। প্রায় 5,000 কোটি টাকার সম্পত্তি বরাদ্দ দেয়া হয় মাত্র 3,000 কোটি টাকায়। আর মাত্র 270 কোটি টাকার একটি কিস্তি নিয়ে ওই সম্পদ নিরাপত্তারক্ষী দিয়ে দখলে নেন রণহক শিকদার। রাজুকের অনুমোদন ছাড়াই সেখানে 3 তলা একটি ভবন নির্মাণ করছিল। ভুয়া তথ্য দিয়ে 110 কোটি টাকা ঋণ নেয় রণহকের প্রতিষ্ঠান। দু সালের পর থেকে দেশে কর ফাঁকি আশঙ্কাজনক হারে বেড়েছে বলে জানিয়েছে অর্থনীতি নিয়ে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। এতে 2023 সালে 2,26,000 কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার। সোমবার সকালে ধানমন্ডিতে গবেষণা প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে প্রতিষ্ঠানটি। দেশের সামগ্রিক আর্থিক লেনদেন একটি একক ডিজিটাল সিস্টেমের ভিতরে নিয়ে আসতে হবে, যাতে করে এই যে কোনো ট্রানজ্যাকশন দেশের যে কোনো জায়গায় হোক সেগুলোকে যাতে ট্রেস করা যায়, ট্র্যাক করা যায় এবং সেটার আলোকে যাতে তার রিটার্ন সাবমিশনকে ভেরিফাই করা যায়। সুতরাং এরকম একটা আমাদের ইন্টিগ্রেটেড ডিজিটালাইজড একটা ট্রানজ্যাকশন সিস্টেমে আমাদের যেতে হবে। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বুধবার থেকে শুনানি শুরু। ইতিমধ্যে মামলার সব নথি বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে পাঠানো হয়েছে। বলা হয়েছে, আগামী বুধবার সকাল 10:30 থেকে মুলতবি বা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ডেথ রেফারেন্স শুনানি হবে। 2020 সালের 31 জুলাই কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভে শ্যামলাপুর তল্লাশি চৌকিতে গুলিতে নিহত হন মেজর সিনহা। ঘটনার 5 দিন পর এই ঘটনায় মামলা করেন তার বোন। পরে মেজর সিনহা হত্যা মামলায় 2022 সালের 31 জানুয়ারি ওসি প্রদীপ কুমার দাস ও সাবেক পুলিশ পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দেয়া হয়। এছাড়াও 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত। ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে কোনো বাধা দেখছে না বিএনপি। এজন্য দ্রুত রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আর বিএনপির এই দাবির সাথে একমত লেবার পার্টি ও জাতীয়তাবাদী সমমনা জোট। ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে সোমবার বিকেলে বিএনপি লিয়াজো কমিটির সাথে বৈঠকে বসে লেবার পার্টি, আর সন্ধ্যায় বৈঠক হয় জাতীয়তাবাদী সমমনা জোটের সাথে, যেখানে বিএনপির সাথে প্রধান উপদেষ্টার বৈঠক, সংস্কার বিষয়ে দলের অবস্থান ও আসন্ন নির্বাচন নিয়ে আলাপ হয়। বৈঠক শেষে লেবার পার্টি ও জাতীয়তাবাদী সমমনার জোটের নেতৃবৃন্দ জানান, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজনের দাবিতে বিএনপির সঙ্গে একমত তারা। আশা করছেন অন্তর্বর্তী সরকার সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে ভোটের অধিকার ফিরিয়ে দেবে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে কোনো বাধা দেখছেন না তারা। আগামী ডিসেম্বরের মধ্যে একটা রোডম্যাপ এই সরকারকে প্রণয়ন করতে হবে এবং এদেশের মানুষ প্রত্যাশা করছে যে এই ডিসেম্বর মাসের মধ্যে যদি একটা রোডম্যাপ দেওয়া হয়, তাহলে নির্বাচন দেওয়া হয়। এই নির্বাচনটাই আমাদের প্রত্যাশিত। ফেব্রুয়ারি মাসে আমাদের রোজা, তারপর মার্চের শেষে পরীক্ষা আছে। অতএব এপ্রিল মেতে এদেশের বর্ষা আবহাওয়ার কারণে নির্বাচন সম্ভব না। তাই আমরা চাই ডিসেম্বরের ভিতর নির্বাচন হোক এবং নির্বাচনের এই সরকার একটা রোডম্যাপ দিক। আগামী 15 দিনের মধ্যে আইন করে গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে এনসিপি। রাজধানীর মোহাম্মদপুরে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ দাবি করেন এনসিপি নেতারা।
বিএনপিকে ইঙ্গিত করে এনসিপি নেতারা বলেন, চলমান সংস্কারে বাধা হয়ে দাঁড়িয়েছে দলটি। ইনিয়ে বিনিয়ে দলটি আওয়ামী লীগের পক্ষ নেয়ার চেষ্টা করছে বলেও দাবি তাদের। এই অবস্থা চলতে থাকলে বিএনপির বিপক্ষেও এনসিপি নেতাকর্মীরা রাস্তায় নামতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন তারা। আপনারা একদিকে বলছেন আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য, অপরদিকে আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করছেন না, আপনারা প্রকারান্তে আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন। আমরা মনে করি আপনারা যদি এই সমস্ত দুর্বিসন্ধি করেন তাহলে আপনাদের বিরুদ্ধেও আমরা রুখে দাঁড়াবো। কোন মাফিয়া গোষ্ঠী যারা বাংলাদেশের গণতন্ত্রকে টুটি চেপে ধরে হত্যা করেছে, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশের যে আলেম ওলামা আছে তাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে, তারা বাংলাদেশে আর কোনোদিনও রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, কোন রূপ যদি কিন্তু ছাড়া এই হিটলারের দল, মুসলিনের দল, মুজিবের দল, কুলাঙ্গার শেখ হাসিনা খুনি শেখ হাসিনা এবং এই পতিত দলকে অবিলম্বে আইন করে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ও তাদের শাসনামলে গুম, খুন, হত্যাসহ সব অপকর্মের বিচারের দাবিতে আইন মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। সোমবার দুপুরে আইন মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দেওয়ার আগে শিক্ষার্থীরা বলেন, এই দাবি দ্রুত বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনে নামবেন তারা। এ সময় তারা অভিযোগ করেন, প্রশাসনের সহযোগিতায় আওয়ামী লীগ সুসংগঠিত হচ্ছে। সম্প্রতি আওয়ামী লীগের মিছিল মানুষের মাঝে ভীতি ছড়াচ্ছে বলেও দাবি করেন শিক্ষার্থীরা। তারা বলেন, বর্তমান প্রশাসন আওয়ামী লীগের বিচারের ব্যাপারে আগ্রহী নন। ফ্যাসিস্ট বিচারপতিদের অপসারণের দাবিতে মিছিল সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সোমবার সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করে বিএনপিপন্থী এই আইনজীবী সংগঠনটি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রায়, তাকে কারাগারে প্রেরণ, সবকিছু ছিল শেখ হাসিনার নির্দেশে। কিছু কিছু বিচারক সেই কাজটা করেছিলেন। আমরা তো চিন্তা করেছিলাম ওই যে দোসররা যারা পালিয়েছে, দোসরা, সেই সাথে আপনারাও চলে যাবেন, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আপনারা এখনো যান নাই। আপনাদের জন্য আজকে আমার আইনজীবী ফোরামকে রাস্তায় দাঁড়াতে হয়েছে। আর্থনা সামিটে অংশ নিতে 4 দিনের সরকারি সফরে কাতার রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সোমবার সন্ধ্যায় কাতারের রাজধানী দোহার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন ডক্টর ইউনুস। সেখানে তিনি সামিটে অংশ নেওয়ার পাশাপাশি কাতারের আমিরের সঙ্গেও বৈঠক করবেন। 22 ও 23 এপ্রিল এই 2 দিন সামিটে উপস্থাপনা, ইন্টারঅ্যাক্টিভ প্যানেল আলোচনা, কর্মশালা ও গোলটেবিল বৈঠকের মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। তার সফরসঙ্গী হচ্ছেন পররাষ্ট্র ও জ্বালানি উপদেষ্টা, আছেন 4 নারী ক্রীড়াবিদ। শ্রমবাজার সম্প্রসারণ গুরুত্ব পাবে প্রধান উপদেষ্টার কাতার সফরে। সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেন, ভিসা সমস্যা সমাধানও হবে আলোচনার মাধ্যমে। প্রায়োরিটি হচ্ছে যে তাদের সর্বোচ্চ পর্যায়ে আমাদের তো একটা দেখা সাক্ষাৎ, প্লাস ওখানে আমাদের যেই সমস্যা যেগুলি আছে এই ভিসা ইত্যাদি নিয়ে আমরা চেষ্টা করবো সেগুলি সমাধান করতে। চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সোমবার নিজ বাসভবনে যমুনায় ইউনান প্রদেশের গভর্নরের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। সাম্প্রতিক চীন সফরে দেশটির উষ্ণ আতিথেয়তার প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে স্বাস্থ্যসেবাকে মূল অগ্রাধিকার রাখতে অগ্রাধিকার খাত হিসেবে চিহ্নিত করা হয়। বাংলাদেশি রোগীদের জন্য কুনমিংয়ের 4টি হাসপাতাল নির্ধারণ সহ চিকিৎসা পর্যটন সেবা চালুর ক্ষেত্রে চীন সহায়তায় ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। বলেন, নতুন সমৃদ্ধির সুযোগ উন্মোচনে চীনের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ।
নির্মাণাধীন ভবনে নকশা বহির্ভূত অংশ থাকায় তা ভেঙে দিয়েছে রাজুক। রাজধানীর উত্তরায় এমন 5টি ভবনে অভিযান পরিচালনা করে রাজুকের ভ্রাম্যমাণ আদালত। এ সময় 5 জন ভবন মালিককে 4 লাখ টাকা জরিমানা করা হয়েছে। উত্তরা 10 নম্বর সেক্টরের রানাভোলা এলাকায় এ অভিযান পরিচালনা করে রাজুক। এ সময় উপপরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার জানান, নিরাপদ ও বসবাস উপযোগী ঢাকা গড়ার প্রত্যয়ে নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযানটি পরিচালনা করা হয়। তিনি আরও বলেন, সড়কের জায়গা দখল করে পুরনো নীতিমালা অনুযায়ী যেসব ভবন নির্মাণ করা হয়েছে সেগুলোর বিষয়েও দ্রুত নতুন নীতিমালা তৈরি করা হচ্ছে। আমাদের রাজুকের নিয়মিত মোবাইল কোর্টের অংশ হিসেবে আমরা উত্তরা রানাভোলা মৌজার এই 10 নম্বর সেক্টরে আজকে আমরা সকাল থেকে অভিযান পরিচালনা করছি। ইন দ্য মিন টাইম আমরা অলরেডি 5টি ভবনে আমরা অভিযান চালিয়েছি এবং প্রতিটা ভবনেই আমরা নকশা বহির্ভূত অংশ নির্মাণাধীন দেখতে পেয়েছি, যেটাকে আমরা ডেভিয়েশন বলি। আমরা মূল মালিককে না পাওয়াতে একটি ভবনের আমরা মূল মালিকের প্রতিনিধি পেয়েছি, তাকে আমরা 1 লক্ষ টাকা জরিমানা এবং বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে মিটারটি আমরা জব্দ করেছি। আর অন্যান্য ভবনের মালিককে না পাওয়াতে আমরা তাদের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করেছি, মিটার জব্দ করেছি এবং নকশা বহির্ভূত যে অংশগুলো ছিল সেগুলো আমরা অপসারণ করেছি। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান অস্থিরতার মধ্যে শিক্ষার্থীদের সাথে আলোচনা চলমান রয়েছে বলে জানিয়েছেন ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ইলিয়াস আক্তার। বেলা 12টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। লম্বা সময় ওদের সাথে আমরা এখন এতক্ষণ পর্যন্ত কথা বললাম। ওরা একটু লিমিটেশনের কথা বলেছে যে আমরা সংখ্যায় কম আসছি, আমাদের এই অল্প কয়েকজনের পক্ষে বড় একটা বডির সিদ্ধান্ত দেওয়াটা একটু মুশকিল, তাই বাকিদের সাথে ওরা কিছু কথা বলবে, আমাদের সাথে ওদের যোগাযোগ অব্যাহত রাখবে। আশা করতেছি যে কুয়েটে আবার স্বাভাবিক অবস্থায় ফেরত আসবে। কুয়েট ভিসির পদত্যাগের দাবির সঙ্গে সংহতি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল। সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে কুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি সমাবেশ করেন তারা। এ সময় কুয়েট ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ করিয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালানোর অভিযোগ করেন শিক্ষার্থীরা। কুয়েটের ভিসি হামলাকারীদের পক্ষ নেন বলেও অভিযোগ তাদের। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো তদন্ত ছাড়াই সাধারণ শিক্ষার্থীদের নামে করা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা। পরে কুয়েট ভিসির কুশপুত্তলিকা দাহ করে শিক্ষার্থীরা। আমাদের এই ভিসিকে পদত্যাগ করতে হবে এবং পরবর্তীতে সকল যারা আক্রমণ করেছে তাদেরকে প্রতিহত করতে হবে। যে আমার ভাইদের উপর মামলা হলো, 40 জনকে আসামি করে 20 জনকে অজ্ঞাতনামা 22 জনের নাম দিয়েছে, তাদেরকে এই মামলা উইথড্র করতে হবে। যে বিশ্ববিদ্যালয়ের ভিসি তাদের শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে পারে না, যে শিক্ষা প্রতিষ্ঠানের ভিসি তার শিক্ষার্থীদের উপর বহিরাগত বিএনপি এবং বিভিন্ন দলীয় সন্ত্রাসীদের এনে হামলা করায় এবং মামলার হুমকি পর্যন্ত দেয়, তাদেরকে রেখে আপনারা একটি বিশ্ববিদ্যালয় কিভাবে চালাবেন? ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিওফারি এবং ডিপ্লোমা ইন মিডিওফারি কোর্সকে স্নাতক অথবা ডিগ্রির সমমান করার দাবিতে সারা দেশে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সোমবার সকাল 11:30টার দিকে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন শিক্ষার্থীরা। সেখান থেকে মিছিল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় সিলেট জেলা প্রশাসকের কাছে দাবি নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন আন্দোলনকারীরা। একই দাবিতে বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন করেন নার্সিং এবং মিডওয়াইফারির শিক্ষার্থীরা। একই সময়ে জামালপুরের ফৌজদারি মোড়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন তারা। কৃষি মন্ত্রণালয়ের সচিবের আশ্বাসে খামারবাড়ি ছেড়েছেন কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা। এর আগে কৃষি ডিপ্লোমা ও কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানে উত্তপ্ত হয় পরিস্থিতি। বেশ কিছুক্ষণ সড়ক অবরোধ করে রাখেন দুই পক্ষের শিক্ষার্থীরা। পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ, দ্বিতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে গেজেট, 10ম স্কেলে বেতন ও স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিসহ 8 দফা দাবিতে বেশ কয়েকদিন ধরেই আন্দোলন করে আসছিল কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা। দাবি নিয়ে
এগ্রি ব্লকেট কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। পরে স্মারকলিপি দিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভেতরে যায় তারা। অপরদিকে ডিপ্লোমার শিক্ষার্থীদের দাবির বিরোধিতা করে অবস্থান নেয় কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে সমস্যা সমাধানে সচিবের আশ্বাসের প্রেক্ষিতে দুপুর 2:30টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ছাড়ে ডিপ্লোমা শিক্ষার্থীরা। অযৌক্তিক দাবিগুলো তার মধ্যে একটা হচ্ছে তারা হচ্ছে উচ্চশিক্ষা চাচ্ছে, সেটা হচ্ছে যৌক্তিক দাবি। আমরা চাচ্ছি যে তারা উচ্চশিক্ষা নিক, তবে অ্যাডমিশন পরীক্ষা দিয়ে তারা উচ্চশিক্ষা নিক। তারা এসএসসি পরীক্ষা দিয়ে হচ্ছে ডিপ্লোমাতে ভর্তি হয়, তাদের কতটুকু রেজাল্ট, তাদের একাডেমিক কারিকুলাম সম্পর্কে আমরা ওইভাবে অবগত নাই, তাদের কতটুকু মানে সেভাবে ল্যাব ফ্যাসিলিটি নাই, সেভাবে টিচার নেই, কিছু নাই। তো সেইখান থেকে এসে যদি তারা আমাদের সাথে কম্পিটিশন করতে আসে, তাহলে এটা হচ্ছে মানে খুবই একটা অযৌক্তিক বিষয়। আমরা যারা কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েশন শেষ করার পরও দেখা যাচ্ছে আমরা তাদের চেয়ে কম গ্রেডের চাকরিও করছি, আর তাদেরকে বিগত সময়ে 10ম গ্রেডে নিয়োগ দেওয়া হচ্ছে। এখন তারা অযৌক্তিকভাবে 9ম গ্রেডে পদোন্নতি চাচ্ছে। কৃষি সচিব মহোদয় ওদের কথাগুলি শুনেছে এবং কিছু দাবি ওদের প্রাথমিকভাবে মেনে নিয়েছেন। তারপরও ছাত্র আন্দোলন কেন করছে আমরা এটা বুঝি না। কৃষি ভার্সিটির কিছু ছাত্র এসে মানে খামার বাড়ি তাদের সম্পত্তি, ডিপ্লোমা কৃষিবিদ্যার তাদের সম্পত্তি নয়, এই ধরনের আচরণ দেখে তারা এখানে যে আচরণটা করলো আমরা অত্যন্ত দুঃখজনক। জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের 30% পদোন্নতির কোটা বাতিল সহ 6 দফা দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ করেছে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সকালে ক্যাম্পাসে অবস্থান নিয়ে ঘণ্টাব্যাপী বিক্ষোভ ও মিছিল করেন তারা। এ সময় শিক্ষার্থীরা বলেন, এখনও শান্তিপূর্ণভাবে আন্দোলন চলছে। আগামী 48 ঘন্টার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। একই দাবিতে বেলা 11টায় চট্টগ্রামেও বিক্ষোভ মিছিল করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। তারা বলেন, ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আপনাদেরকে যে প্রমোশন দিয়েছে 30% প্রমোশন, এটা অতি দ্রুত প্রত্যাহার করতে হবে এবং আমাদের প্রত্যেকটা বিভাগে ও প্রকৌশলী বিশ্ববিদ্যালয় স্থাপন করে দিতে হবে। আমাদের কারিগরি সংস্কার কমিশন গঠন করতে হবে, কারিগরি সংস্কার কমিশন গঠন করে কারিগরি শিক্ষা বোর্ডকে যাতে আরো উন্নত করা যায়। আমরা চাচ্ছি যে আমাদের দাবিটা দ্রুত সময়ের মধ্যে মেনে নেওয়া হোক, তাহলে আমরা ক্লাসে ফিরে যেতে পারবো, আমরা আমাদের পরীক্ষার প্রিপারেশন নিতে পারবো। আমাদের 48 ঘন্টার মধ্যে 24 ঘন্টা চলে গেছে, আমরা আর 24 ঘন্টা অপেক্ষা করব। আমাদের এই 24 ঘন্টার মধ্যে দাবি যদি পূরণ না হয় আমরা আবার রাজপথে নামবো। এবার 1.5 মাস বাকি থাকতেই শতভাগ সম্পন্ন হয়েছে বাংলাদেশি হজ যাত্রীদের বাসা ভাড়া, আর ভিসা হয়েছে 40,000 মুসল্লির। নির্ধারিত সময়ের আগেই সবার ভিসা সম্পন্ন হবে এবং দূর হবে লাগেজ বিড়ম্বনা। হজে সেবার মান বৃদ্ধি নিয়ে সৌদি আরবের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা জানান ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম। চলতি বছরও রোড টু মক্কার অধীনেই হজের কার্যক্রম পরিচালিত হবে। বাংলাদেশ অংশের ইমিগ্রেশন হজ ক্যাম্পে আর সৌদি অংশের ইমিগ্রেশন শাহজালাল বিমানবন্দরে হবে। তবে চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দর দিয়ে সৌদি গমনেচ্ছুরা এই সুবিধা পাচ্ছেন না। বাড়ি ভাড়া না হলে কেউ ভিসার আবেদন করতে পারে না। তো বাড়ি ভাড়া আমরা আজকে সকালে ফাইনাল নিউজ পেয়েছি যে আমাদের 100% হজ যাত্রীর বাড়ি ভাড়া সম্পন্ন হয়েছে। আর ভিসার প্রোগ্রেস ইনশাল্লাহ অনেক ভালো। ভিসা ইতিমধ্যে প্রায় 40,000 মতো ভিসা হয়ে গেছে এবং ভিসা প্রদানের জন্য যে ডেডলাইন থাকে এটা ওরা বন্ধ করে না, এটা চালু আছে, অসুবিধা হবে না। বাংলাদেশ সংস্থার ইমিগ্রেশন, বোর্ডিং এবং চেক ইন আমাদের হজ ক্যাম্প থেকে হবে এবং সৌদি আরবের প্রি অ্যারাইভালটা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে হবে। সেপ্টেম্বরের মধ্যে বিশেষ বিসিএস এর মাধ্যমে 2,000 চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। সোমবার সকালে সচিবালয়ের রেলওয়ের আওতাধীন হাসপাতালগুলো যৌথ ব্যবস্থাপনায় পরিচালনার লক্ষ্যে স্বাস্থ্যসেবা বিভাগ ও রেলপথ মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতার স্মারক স্বাক্ষর অনুষ্ঠান শেষে একথা বলেন তিনি। হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য এখনও দেশে 8,000 চিকিৎসকের সংকট আছে বলেও জানান স্বাস্থ্য উপদেষ্টা। ঢাকা, চট্টগ্রাম সহ রেলওয়ের অধীন 10টি হাসপাতাল জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হচ্ছে ও সরকারি হাসপাতালের মতো চিকিৎসা সেবা দেয়া হবে বলেও জানান রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান। এ হাসপাতালগুলো পরিচালনার জন্য স্বাস্থ্যসেবা বিভাগ হতে প্রয়োজনীয় জনবল পাওয়া না গেলে রেলপথ মন্ত্রণালয়
পিএসসির মাধ্যমে জনবল নিয়োগের ব্যবস্থা করবে। এই মুহূর্তে যদি আমি বলি, এই মুহূর্তে তো পরিবর্তন আমরা করতে পারছি না, একটু সময় লাগবে। কাজে রেলওয়ের যে সুবিধাটা তারা পেত সেটা তারা তো পাবেই। ডাক্তার আছে 3 জন, সেখানে যদি বাইরে থেকে আরো 50 জন আসে তাহলে তো ডাক্তার সেবাটা দিতে পারবে না। কাজে এই মুহূর্তে ওখানে যাওয়াটাই ঠিক হবে না বাইরের কারো। ডাক্তার নিয়োগের জন্য একটা বিশেষ বিসিএস পরীক্ষা হবে এবং এটা একটা সংক্ষিপ্ত সময়ের মধ্যে এটা নেওয়া হবে। কর্মকর্তারা যে সেবা পেতেন সেটা অব্যাহত থাকবে। বরিশালের আগৈলঝাড়ায় র্যাবের মাদক বিরোধী অভিযানে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত ও অপর একজন আহত হয়েছেন। উপজেলার রত্নপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় র্যাবের একটি আভিযানিক দল ওই এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় স্থানীয় কিছু বাসিন্দা র্যাবের ওপর চড়াও হয়। এক পর্যায়ে আত্মরক্ষায় গুলি চালায় র্যাব। এতে 2 জন গুলিবিদ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে একজন মারা যায়। আহত অপরজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাবনার ঈশ্বরদীতে দেয়ালে জুলাই আগস্ট গ্রাফিতি অঙ্কন মুছে ফেলার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধনে হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে 3 শিক্ষার্থী আহত হয়েছেন। সোমবার দুপুরে ঈশ্বরদী সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি ঈশ্বরদী সরকারি কলেজের দেয়ালে জুলাই আগস্ট গ্রাফিতি মুছে সেখানে স্থানীয় বিএনপির নেতাদের নাম লেখা হয়। এর প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। অপরদিকে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদলের কর্মী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় 2 দল মুখোমুখি অবস্থান নিলে ক্যাম্পাসে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ধাওয়া দেয়। এতে 3 জন আহত হয়। যদিও হামলার ঘটনা অস্বীকার করেছে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 70% শিক্ষার্থীর আবাসন বৃত্তি বাজেটে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। সোমবার বিকেলে প্রেস ব্রিফিংয়ে তারা আরও বলেন, দ্রুত দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দৃশ্যমান করতে হবে। পরে ছাত্রদের পক্ষ হতে 3 দফা দাবি গণমাধ্যমের সামনে প্রকাশ করা হয়। সেই অবস্থা এবং আমাদের 8 থেকে 10 হাজার টাকা মাসে খরচ হচ্ছে। এই খরচ আমরা আসলে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এসে এই খরচগুলো পোষাতে না পেরে আমরা আসলে পড়াশোনায় সময় দিতে পারছি না। আমরা সেক্ষেত্রে 2 থেকে 3টি টিউশন সহ অনেকে আসলে পার্ট টাইম বেসিস অনেক দোকানে কাজ করতে হচ্ছে। যতগুলো বিশ্ববিদ্যালয় আছে তার মধ্যে সবথেকে আমাদের বিশ্ববিদ্যালয়ের বাজেট সবথেকে কম। তাই আমরা চাচ্ছি যে আমাদের শিক্ষার্থীদের প্ল্যানের দাবি হলো এই অর্থ বছরে আমাদের বিশ্ববিদ্যালয়ের বাজেট বৃদ্ধি করা। 6 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরেও আমাদের দৃশ্যমান কোনো কাজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত হয় নাই। তো এই জন্যই আমরা আসলে মূলত আবার পুনরায় আমাদের যে কাঁথা বালিশ কর্মসূচি এটা দেয়া হয়েছে, এটা আমরা পালন করছি। অবশেষে দীর্ঘদিন অসুস্থ থাকার পর মৃত্যুর কাছে হার মানলেন পোপ ফ্রান্সিস। মারা গেলেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু। সোমবার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ভ্যাটিকান সিটি কর্তৃপক্ষ। শোক জানাতে সেন্ট পিটার্সবার্গে জড়ো হয়েছেন সাধারণ মানুষ। শোক প্রকাশ করছেন বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। রোমান ক্যাথলিক চার্চের নেতৃত্ব দেয়া প্রথম লাতিন আমেরিকান তিনি। 88 বছর বয়সী পোপ দীর্ঘদিন ধরে শ্বাসতন্ত্রজনিত রোগে ভুগছিলেন। শারীরিক জটিলতা নিয়ে 5 সপ্তাহ ধরে রোমের জেমেলি হাসপাতালে ছিলেন পোপ। ভ্যাটিকানে নিজ বাসভবন কাসা সান্তা মার্তায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রোববার শেষবারের মতো ইস্টার সানডে উপলক্ষে ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কোয়ারে খোলা আকাশের নিচে জড়ো হওয়া হাজার হাজার ভক্তের সামনে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানান পোপ ফ্রান্সিস। ভারতের আহমেদাবাদে ইস্টার সানডের প্রার্থনার সময় একটি গির্জায় হামলা চালিয়েছে 2টি উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী। যদিও এই ঘটনায় কাউকে গ্রেপ্তার কিংবা মামলা দায়ের করেনি স্থানীয় পুলিশ। প্রত্যক্ষদর্শীদের দাবি, হাতে ছুরি ও লাঠি নিয়ে প্রার্থনার সময় গির্জায় ঢুকে পড়ে বিশ্ব হিন্দু পরিষদ ও
রাজরাঙ্গ দলের বেশ কয়েকজন সদস্য প্রার্থনার মধ্যে কোনো সনাতন ধর্মাবলম্বী আছে কিনা এ বিষয়ে চলে জিজ্ঞাসাবাদ। গোষ্ঠী দুটির দাবি, গির্জাটিতে জোরপূর্বক সনাতন ধর্মাবলম্বীদের খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করা হচ্ছিল, যদিও দাবির সত্যতা তুলে ধরতে পারেনি তারা। ইউনাইটেড ক্রিশ্চিয়ান ফোরামের তথ্য বলছে 2024 সালে ভারতে খ্রিস্টানদের ওপর 800-রও বেশি হামলা হয়েছে। গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে অন্তত 32 জন, আহত হয়েছে বেশ কয়েকজন। একই দিন ইসরায়েলি হামলায় লেবাননে নিহত হয়েছে 2 জন। গাজার পাশাপাশি পশ্চিম তীরেও হামলা চালাচ্ছে আইডিএফ। গেল মাসে আইডিএফের হামলায় প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটির 15 স্বাস্থ্যকর্মীর নিহতের ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে তেল আবিব। প্রতিবেদনে রেড ক্রিসেন্ট কর্মীদের পেশাগত ত্রুটি ছিল বলে অভিযোগ তোলে তেল আবিব। ইসরায়েলের এই অভিযোগকে মিথ্যাচার বলে প্রত্যাখ্যান করেছে মানবাধিকার সংস্থাটি। এদিকে ইয়েমেনের সানাই হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে নিহত হয়েছে দেশটির 12 বেসামরিক নাগরিক, আহত হয়েছে প্রায় 30 জন। জিম্বাবুয়ের বিপক্ষে 5 উইকেট পাওয়ার কোনো প্রত্যাশাই ছিল না মেহেদী হাসান মিরাজের। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে টেস্ট ক্যারিয়ারে 11 বারের মতো 5 উইকেট পাওয়ার পর মিরাজ জানান, বাংলাদেশেও ফাইফার কিংবা শতক হাঁকানো ক্রিকেটারদের অনার্স বোর্ডে নাম রাখার ব্যবস্থা রাখা উচিত। এছাড়া ম্যাচ জিততে ব্যাটারদের রান করার পরামর্শ দেন তিনি। এক্সপেকটেশনটা আমার নিজের কাছেও অত হাই ছিল না, সত্যি কথা বলতে। চেষ্টা ছিল যে ভালো জায়গায় বল করাটা, টিমকে ভালো সাপোর্ট করা। আর 5 উইকেট তো অবশ্যই ভালো জায়গায় বল করতে হবে, অ্যাট দ্য সেম টাইম লাক ফেভারও করতে হবে। রাহুলপিন্ডিতে ওখানে 5 উইকেট পেয়েছিলাম, আর নাম দেখেছি, ভালোই লেগেছে যখন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গিয়েছি। আমার কাছে মনে হয় যে এই ট্রেডিশনটা চালু করা উচিত। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে আমরা যদি 350 থেকে 400 রান করতে পারি, এটা আমাদের টিমের জন্য অনেক ভালো হবে। কোনো অসদাচরণের কারণে নয়, বরং ব্যক্তিগত আক্রোশের জেরেই চাকরি হারিয়েছেন চান্ডিকা হাথুরুসিংহে। সম্প্রতি অস্ট্রেলিয়ার গণমাধ্যমে কথা বলেছেন টাইগারদের সাবেক হেড কোচ নিজেই। অন্যদিকে হাথুরুর ওপর আনা সব অভিযোগকে মিথ্যা বলেছেন বাংলাদেশের সাবেক 2 কোচ রাঙ্গানা হেরাথ ও নিক পোথাস। অসদাচরণ ও চাকরিবিধি লঙ্ঘনের অভিযোগে চুক্তির মেয়াদ ফুরানোর 5 মাস আগেই হাথুরুসিংহকে বরখাস্ত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অভিযোগ ছিল 2023 ভারত বিশ্বকাপে ম্যাচ চলাকালীন সময়ে ডাগ আউটে টাইগার স্পিনার নাসুম আহমেদকে চড় মেরেছিলেন চান্ডিকা হাথুরুসিংহে। তবে নিজের ওপর আসা এসব অভিযোগকে মিথ্যা দাবি করেছেন এই শ্রীলঙ্কান। আর এ সময় হাতুরুকে সমর্থন দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের 2 সাবেক কোচ হেরাথ ও নিক পোথাস। আর্থনা সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের 2 নারী ফুটবলার আফইদা খন্দকার ও শাহেদা আক্তার। সোমবার সন্ধ্যায় কাতারের উদ্দেশ্যে রওনা দেবেন তারা। কাতারে গিয়ে বাংলাদেশের ফুটবল সংস্কৃতি তুলে ধরতে চান 2 ফুটবলার। ঐতিহাসিক লুসাইল স্টেডিয়াম ভ্রমণের ইচ্ছে প্রকাশ করেন তারা। প্ল্যান হচ্ছে আমাদের ফুটবলটাকে কিভাবে ওখানে তুলে ধরবো, আমাদের ফুটবলটাকে কিভাবে ওখানে গিয়ে আমরা ভালো করতে পারবো। যে আমাদের তো তেমন ফ্যাসিলিটিস এখানে আমরা পাই না, যদি আমরা ওখানে গিয়ে ক্যাম্প করার সুযোগ পাই, তো এইটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য থাকবে, যে হচ্ছে বাংলাদেশের ফুটবলটাকে ওখানে তুলে ধরার জন্য। বিভিন্ন ক্লাবের মাঠে গিয়ে আমাদের প্র্যাকটিস করতে হচ্ছে, তো মাঠটাই সবচেয়ে বেশি সমস্যা। ওই দেশের যে ফুটবলার বা হচ্ছে যারা আছে তাদের সাথে আমাদের দেখা করাবে, তো তখন এই বিষয় নিয়ে কথা বলতে হবে। যে ওয়ার্ল্ড কাপ যেখানে ফাইনাল হয়েছে, অবশ্যই এটা দেখার ইচ্ছা আছে। তো বড় বড় ফুটবল একাডেমিগুলো ঘুরে দেখার ইচ্ছা আছে। আমরা বলবো যে আমাদের বাংলাদেশের ফুটবলের কেমন অবস্থা, তারপর ওনাদের কেমন অবস্থা অবশ্যই জানতে চাইবো। তো আবার চেষ্টা করব যে যেন মানে ওনাদের সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলা হয়। আগামী মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তির তালিকায় থাকা ক্রিকেটারদের নাম প্রকাশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড। চুক্তিতে রাখা হয়েছে মোট 34 ক্রিকেটারকে। রোহিত শর্মা
কোহলি, বুমরাহ, জাদেজারা আছেন A+ ক্যাটাগরিতে, আর গ্রেড A-তে আছেন মোহাম্মদ সিরাজ, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া সহ 6 ক্রিকেটার। B ক্যাটাগরিতে রাখা হয়েছে 5 ক্রিকেটারকে। বাকি 19 জন আছে C ক্যাটাগরিতে। তাদের সঙ্গে চুক্তির মেয়াদ চলতি বছরের 30 সেপ্টেম্বর পর্যন্ত। সোমবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে BCCI। প্রথমবারের মতো 2 ফরম্যাটে সিরিজ খেলবে জিম্বাবুয়ে নারী ক্রিকেট দল। যুক্তরাষ্ট্র নারী ক্রিকেট দলের বিপক্ষে আগামী 25 এপ্রিল থেকে মাঠে গড়াবে 2 দলের মধ্যকার ওয়ানডে ও টি-20 সিরিজ। 2024 সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেললেও এর আগে কখনোই একাধিক ফরম্যাটে সিরিজ খেলার সুযোগ পাননি জিম্বাবুয়ের নারীরা। তবে যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড পেইরি স্টেডিয়ামে আয়োজিত সিরিজে প্রথমেই 3টি টি-20 ম্যাচ দিয়ে বাইলেটারাল সিরিজের উদ্বোধন করবে 2 দল। এরপর 1 মে শুরু হবে 2 ম্যাচের ওয়ানডে সিরিজ। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ আয়োজনে উচ্ছ্বসিত দলটির কোচ ওয়াল্টার চাওয়াগুতা। এ ধরনের সিরিজ জিম্বাবুয়ের নারী ক্রিকেটকে এগিয়ে দিতে সহায়তা করবে বলে মনে করেন তিনি। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।